আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তির অনুধাবনমূলক প্রশ্নগুলা আমরা চেষ্টা করবো এগুলা মনোযোগ দিয়ে শোনার এবং মাথায় নেওয়ার। ঠিক আছে, এখানে প্রথমে একটা প্রশ্ন আসছে, বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে রশি টেনে পতাকা উত্তোলন কোন ধরনের কাজ? এটা চট্টগ্রাম 2025-এর প্রশ্ন। কথা বোঝা গেছে? কি বলছে? বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে রশি টেনে পতাকা উত্তোলন এটা কোন ধরনের কাজ? তো আমরা একটা পতাকার কথা ভেবে চিন্তা করেন, পতাকাকে আমরা এভাবে নামাই, পতাকার মানে রশিটাকে আমরা এভাবে টানি। ঠিক আছে, তো আমরা টানি না সাধারণত, এই যারা দায়িত্বে থাকে তারা তো যখন এভাবে টানে, তো পতাকাও কি নিচের দিকে নামে না উপরের দিকে ওঠে? পতাকা উপরের দিকে ওঠে, তো আমরা রশিটাকে নিচের দিকে টানতেছি। তার মানে আমরা রশিটাকে যে নিচের দিকে টানতেছি, এই রশিটা পতাকার উপরের দিকে তুলতেছে, তার মানে উপরের দিকে একটা কি হচ্ছে, একটা বল প্রয়োগ হচ্ছে। তো তার মানে বলটা প্রয়োগ হচ্ছে এরকম যে পতাকাকে টেনে তুলে নিচ্ছে, তাহলে এটা হলো টান বল। এটা কি বল? টান বল। এখন আমি যে কাজটা করতেছি, আমার কাজটা যে আমার মানে আমার বল প্রয়োগটা নিচের দিকে, কিন্তু আমার পতাকা উঠতেছে উপরের দিকে। এটা কি এই মানে সরণটা বিপরীত হচ্ছে না? বিপরীত হচ্ছে কিনা, যে আমি নিচের দিকে টানতেছি কিন্তু আমার সরণ করতেছে বিপরীত দিকে। তার মানে এটা একটা ঋণাত্মক কাজ, মানে আমার বল প্রয়োগে এটা একটা ঋণাত্মক কাজ। আর এখানে এই টান বলের জন্য এটা ধনাত্মক কাজ। কেন? টান বল চাচ্ছিল তার দিকে উঠতে, আবার পতাকা উঠতেছিল তার দিকে। কথা বোঝা গেছে? তার মানে এখানে আমার কাজ হলো ঋণাত্মক কাজ, আর টান বল হলো ধনাত্মক কাজ। ক্লিয়ার? এটা হলো চট্টগ্রাম 2025-এর একটা প্রশ্ন। হ্যাঁ, তারপরে প্রশ্ন আসছে, সিঁড়ি দিয়ে নামার সময় ক্লান্তি কম অনুভব হয় কেন? ব্যাখ্যা করো। এটা হলো দিনাজপুর বোর্ড 2023। সিঁড়ি দিয়ে নামার সময় ক্লান্তি কেন কম অনুভব হয়? তো নর্মালি আমরা যখন সিঁড়ি দিয়ে নামি, এটা তো সত্য কথা যে আমাদের ক্লান্তিটা কম লাগে, কিন্তু সিঁড়ি দিয়ে যখন আমরা উঠি তখন তো আমাদের ক্লান্তি লাগে। তাহলে আমরা যদি ওইটা অনুভব করতে পারি, তাহলে এটা আমাদের একটা মানে কি রিভার্স সিচুয়েশন, এটা আমরা অনুভব করতে পারবো। সেটা কিরকম? আমি যখন সিঁড়ির দিয়ে উপরের দিকে উঠি, তখন আমি কি করি? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করি। তো অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন আমি কাজ করি, তখন আমার ক্ষেত্রে কি হয়? আমার ক্ষেত্রে এই কষ্টটা বেশি হয়। যদি আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছি, এটা একটা ঋণাত্মক কাজও বটে। ঠিক আছে, আর যখন আমি সিঁড়ি দিয়ে নামি, তখন কিন্তু আমি অভিকর্ষ বলের পক্ষে কাজ করতেছি। ঠিক আছে না? আর তখন আমার কিন্তু আমি যখন আবার উপরের দিকে উঠি, তখন কিন্তু আমার শরীরে বিভব শক্তি জমা হতে থাকে। ঠিক না? কারণ আমি যত উচ্চতার দিকে উঠবো, তত আমার বিভব শক্তি জমা হবে। কিন্তু যখন আমি নিচের দিকে নামতে থাকবো, তখন আমার ভিতরে ওই বিভব শক্তিটা কমতে কমতে গিয়ে সেটা কি গতিশক্তিতে পরিণত হতে থাকবে। কথা বোঝা গেছে? তো এখানে মেন থিমটা হলো, আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলে তখন আমার কষ্টটা বেশি, আর যখন আমি নামি তখন আমি অভিকর্ষ বলের পক্ষে কাজ করতেছি, এই কারণে আমার কষ্টটা কম। কথা বোঝা গেছে? তাহলে আমরা সবসময় কাজ করবো অভিকর্ষ বলের পক্ষে থাকা যায় কিনা। ঠিক আছে, বোটে অভিকর্ষ বলকে অবশ্যই জয় করতে হবে। এবার আসো, দুইটি বস্তুর মধ্যে সমবল প্রয়োগ করা হলেও কাজ সমান না হতে পারে। প্রশ্ন করেছে, দুটি বস্তুর মধ্যে সমবল প্রয়োগ করা হলেও কাজ সমান নাও হতে পারে। আমি বলটা সমান প্রয়োগ করব, কিন্তু কাজ সমান হবে না। কাজ মানে কি? ডব্লিউ সমান এফ এস। কাজ মানে কি? এফ এস। এখন ডব্লিউ সমান এফ এস, যে এখানে আমাদের একটা ব্যাপার ছিল, সেটা হলো মানে আর একটু আপডেট বললে এফ এস কস্তিতা। এফ এস কস্তিতা। তো এফ এস কস্তিতা যদি বলে, এই কস্তিতাটা হলো যে মানে আমি যে বল প্রয়োগ করব, বল প্রয়োগে যে আমার স্মরণ হবে, স্মরণের উপাংশের দিক। আমি যেদিকে বল প্রয়োগ করবো, স্মরণ যদি সেদিকে ঘটে, তাহলে থিতার মান 0 ডিগ্রি। আমি বল প্রয়োগ করছি সোজা, কিন্তু স্মরণ করছি উপরের দিকে, তাহলে আমার থিতার মান 90 ডিগ্রি। ঠিক না? তো তার মানে আমি বল প্রয়োগ করব 5 নিউটন, আমার স্মরণ 2 মিটার ধরলাম, স্মরণ 2 মিটার। তো এখানে এই 2 মিটার যেটা স্মরণ, সরি আমি কি বলতেছি, আমি বল প্রয়োগ করতেছি 5 নিউটন, কিন্তু আমার যে স্মরণটা হচ্ছে, স্মরণটা আমার একটা অ্যাঙ্গেল হচ্ছে। ব্যাপারটা হলো যে আমি বল প্রয়োগ করতেছি এই যে সোজা, কিন্তু আমার স্মরণটা একটু উপরের দিকে হচ্ছে, তাহলে এখানে দেখা যায় একটা থিতার মান তৈরি হবে, কারণ বল প্রয়োগের দিক আর থিতার মানটা এরকম, মানে এখানে একটা থিতার মান, একটা একটা অ্যাঙ্গেল সৃষ্টি হবে, থিতার মান সৃষ্টি হবে। তাহলে এই থিতার মানের উপর ভিত্তি করে কিন্তু আমাদের কি হয়, যে আমরা জানি cos 0 ডিগ্রি মান 1, কিন্তু cos 90 ডিগ্রি মান 0। তার মানে থিতার মান যত বাড়তে থাকবে, তত কিন্তু আমার এই যে কেউ যে আমার কজের মানটা কমে আসবে। তো কজের মানটা কমে আসা মানে কি, আমার যে এফএস এর যে মানটা আছে, এফএস কস্তিদা, এটার মানটা কমে আসা। ঠিক না? তার মানে আমি বল প্রয়োগ করতেছি
ঠিক মানে দুইটা ক্ষেত্রেই সমান, কিন্তু একটাতে আমার কাজ হচ্ছে ওই যে মানে এই যে থিতার মান কম, আরেকটাতে থিতার মান বেশি। যেখানে থিতার মান কম ওই জায়গাতে আমি দেখতেছি আমার কাজটা এই যে ডব্লিউর মানটা বড় আসবে, যেখানে থিতার মান বেশি সেখানে কাজটা ডব্লিউর মানটা কম আসবে। এক কথায় ডব্লিউ সমান এফ এস কস থিটা, থিতার মান যত কম থাকবে তত বোঝা যাবে যে আমার বল প্রয়োগ যেদিকে সরণটা সেদিকে হচ্ছে। থিতার মান যত বেশি হবে তত মনে হবে যে আমার বল প্রয়োগ যেদিকে এই আর সরণটা হচ্ছে তার ঠিক বিপরীত দিকে না, মানে তার ঠিক দূরে দূরে হচ্ছে। কথা বোঝা গেছে? আচ্ছা, এরপরে কি বলছে? একটি হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে? একটি হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে? এটা ময়মনসিংহ বোর্ড 2025-এর প্রশ্ন। তাহলে আমাকে দুইটা বস্তুর কথা বলছে, একটা ভারী আর একটা হালকা, কিন্তু ভরবেগ সমান। সাপোজ এভাবে চিন্তা করি যে একটা ধরলাম একটা সিএনজি আর একটা অটোরিকশা, একটা সিএনজি আর একটা অটোরিকশা। একটা হলো ভরবেগ মানে তো ভরার ব্যাগের গুণফল। তাহলে সিএনজির ভর ধরলাম আমরা ধরলাম 100 কেজি, আর একটা অটোরিকশার ভর ধরলাম আমরা 80 কেজি। ঠিক আছে, একটা 100 কেজি আর একটা কত 80 কেজি। দুইটার ভরবেগ হলো ধরলাম যে আমরা 400, দুইটার ভরবেগ 400। তাহলে 80-র সাথে 5 গুণ হলে 400 হবে, 100-র সাথে 4 গুণ হলে 500 হবে, 400 হবে। ঠিক না? তো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে দুইটার ভরবেগ সমান, দুইটার ভরবেগ সমান। আমার অটোর হলো 80 কেজি আর এটার হলো 100 কেজি। এখন এটার সাথে 5 গুণ হওয়ার কারণে ভরবেগ 400 হয়েছে, এটার সাথে 4 গুণ হওয়ার কারণে ভরবেগ কত 400 হয়েছে। তাইলে একটার ব্যাগ হলো 4, যেটার ভরবেগ বেশি, যেটার ভর বেশি তার ব্যাগ হলো কম 4, আর যেটার ভর কম 80 তার ব্যাগ হলো 5, মানে বেশি। ঠিক আছে, মানে ভর কম কিন্তু ব্যাগ বেশি, আর কাতে ভর বেশি ব্যাগ কম। এখন আমার তো বলা হয়েছে যে কোনটার গতিশক্তি বেশি হবে। গতিশক্তি মানে কি? হাফ অফ এম ভি স্কোয়ার, এটা তো আমরা জানি। গতিশক্তি মানে কি? হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে আমি যদি এখানে খুব ক্লিয়ারলি যদি আমি দেখি যে আমার ভি এর মানটার উপরে বর্গ করা আছে, ভি এর মানটার উপর বর্গ করা আছে, তাহলে এখন ভি এর মান যার বেশি হবে তার বর্গের মানটা বেশি হবে না? ভি এর মানটা যার বেশি হবে তার বর্গের মানটাও তো বেশি আসবে। তাইলে আমার এখানে ভি এর মান যদি বেশি হয় তাহলে তার বর্গের মান যদি বেশি হয় তাহলে গতিশক্তির মান বেশি হবে না? তাহলে একটা ভারী ও হালকা বস্তু দুইটার ভরবেগ সমান হলেও কোনটার গতিশক্তি বেশি হবে? যেটা হালকা, যে বস্তুটা হালকা, কারণ তার ভরটা কম কিন্তু ব্যাগটা বেশি। ভরবেগ সমান মানে কি? তার ভরটা কম হলেও ব্যাগটা বেশি, এই কারণে গুণফলটা দুটো সমান আসছে। কথা বোঝা গেছে? অর্থাৎ আমাদের যেটা অটো রিক্সা তার গতিশক্তিটা বেশি হবে। এই কারণে দেখবা ওই রিক্সা, একটা রিক্সা মানে সে যখন একটু বেশি বেগে চলে, ঠিক আছে, এটা অনেক পাতলা মনে হয়, আর কিছু লোক লাগলে তো মানে উড়ে চলে যাবে, বিমান হয়ে যাবো। ওকে, এরপর আমার জিজ্ঞেস করা হয়েছে কাজ ও শক্তির একক অভিন্ন কেন? এটা আমার জিজ্ঞেস করা হয়েছে। কাজ ও শক্তির একক অভিন্ন কেন ব্যাখ্যা করো। যশোর বোর্ড 2022। আমরা আগে প্রথমে কাজ এবং শক্তির আলাদা সংজ্ঞাটা বুঝে নিই। কাজ হলো কাজ করা, এই যে কি বলে যে কাজ হলো বল সরি, প্রথমে আসছিল এই যে এই কি বলে এটার নাম, কাজ হলো বল ও স্মরণের গুণফল। কাজ মানে কি? বল ও স্মরণের গুণফল। এটা আমরা আমরা জানি যে এটা কাজ, আর কাজের এককটা আমরা জুল ধরছিলাম। আর বল, আর আমরা শক্তি বলছিলাম কাজ করার সামর্থ্যটাই শক্তি, কাজ করার সামর্থ্যটাই শক্তি। বেসিক্যালি যদি আমরা যদি শক্তির কথা বলি, শক্তির হয়তো অনেকগুলা হইতে পারে। এটার নাম কি বলে যে শক্তির হয়তো অনেকগুলা এই মানে এটার নাম ওই যে অনেক থাকতে পারে, যে রাশিমালা থাকতে পারে, যেমন ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ, এটা একটা শক্তি রাশিমালা। তারপরে আবার ইজ মানে মানে ডব্লিউ যেটা বলতে যেটা তো ব্যয়িত শক্তি, আবার এটা আবার বিভব শক্তি, আবার যেটা গতিশক্তি হলো ওটাও ব্যয়িত শক্তি। মানে ঘুরে ফিরি হাফ অফ এম বি স্কোয়ার বলো অথবা এমজিএইচ বলো, দুটোই কিন্তু শক্তি, দুটোই কিন্তু কি শক্তি। তো এখন এই দুটোই কিন্তু বোঝাচ্ছে যে কাজ করার সামর্থ্য, কাজ করার সামর্থ্য। এখন সামর্থ্য যদি আমরা বলি, এই সামর্থ্যটা কিন্তু কিছুটা হলো অনুভবের বিষয়। সামর্থ্যটা কিসের বিষয়? অনুভবের বিষয়। তো ব্যাপারটা হলো যে এরকম যে আমার কলমটা এই যে উপরে আছে, এই কলমটা যখন উপরে আছে, এটা এখানে আমি যদি পড়তে দিই তাহলে এখানে কি হয়েছে? তাহলে একটা কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে না? এই যে কাজটা হয়েছে এটা কিন্তু রিমেম্বার, এটা কিন্তু এই যে এখানে সেখানে বিভব শক্তি হিসেবে ছিল, তখন এটাকে আমরা বলতেছিলাম এমজিএইচ।
mg h। আর আমরা যদি এখানে একটা জিনিস চিন্তা করি দেখি, ধরলাম বস্তুটা এভাবে আছে, একদম ঠিক এভাবে আছে, এর ভিতরে mgh আছে। এখন এই mghটা এটা বিভব শক্তি, যখন সে পরিণত হলো নিচে আসলো তখন সেটা গতিশক্তি। তাহলে এখন এর ভিতরে যে কাজটা হয়েছে এখানে কিন্তু তার mgh, এখানে কিন্তু হাফ অফ mv স্কয়ার, এখানে mgh, এখানে কিন্তু কি হাফ অফ mv স্কয়ার। আর যেটা কাজ হলো বলের কারণে বস্তুর সরণ। এখানে যদি আমরা দেখি এই জিনিসটার উপর কি একটা বল কাজ করতেছে না, অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলে তো একে এই সরণটা করাইলো, এই সরণটা করাইছে না। তাহলে ঘুরি ফিরি কিন্তু কাজ এবং শক্তি দুটো টার্মই এক। জাস্ট শক্তিটা তখন হয় যখন আমরা এটা বলি যে মানে সামর্থ্যটা আছে, মানে কাজ করে যখন সামর্থ্য আছে তখন তাকে আমরা কি বলি, শক্তি বলি। তো এখন আমি যদি বলি যে ডব্লিউ সমান যে এফএস, এফএস মানে এফ মানে তো এমজি, আর এস এখানে তো উচ্চতারা, তাহলে এমজিএইচ না, এমজিএইচ তো। তাহলে এগুলো ঘুরে ফিরে সবগুলো কাজ এবং শক্তি দুটাই কিন্তু ঘুরে ফিরে এক। যখন কাজটাকে আমরা এই যে মানে মানে কাজ করার যখন আমাদের সামর্থ্য থাকবে তখন সেটা আমরা শক্তি বলছে, আর কোনো কিছুই না। যাই হোক, এখানে কি বলতেছে যে শক্তির পরিমাপ করাটাই হলো মূলত কাজ, শক্তির পরিমাপ করাটাই হলো কাজ, ঘুরে ফিরে একই কথা। ঠিক আছে, কাজ ও শক্তির একক একই, তা হলো জুল, এটা আমরা জানি। আর জুল সম্বন্ধে একটা জিনিস বলে রাখি, এখানে মনে কোনো প্রশ্ন আমি সেটা দেখে নেই। আমরা জানি যে শক্তির একক যেটা, এটা কিন্তু তোমরা যদি দেখো প্রত্যেকটা প্যাকেটের গায়ে শক্তির একক ক্যালোরি দেওয়া। আমরা চিপস খাই, আমরা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস খাই, এগুলোতে কিন্তু শক্তির একক কিসে দেওয়া, ক্যালোরিতে দেওয়া। কিন্তু এই আমরা যদি কাজ দেখি, কাজের একক কিন্তু কখনো ক্যালোরিতে দেয় না। কোনো কাজ এই দুনিয়াতে ক্যালোরিতে একক দেয় না, কিন্তু শক্তির একক ক্যালোরিতে দেয়। কিন্তু এমকেএস পদ্ধতি, কোন পদ্ধতি, এমকেএস পদ্ধতিতে শক্তির একক জুল হিসেবে ধরা হয়, কাজের একক জুল হিসেবে ধরা হয়। রিমেম্বার, শক্তির এককটা যে ক্যালোরি, এটা কিন্তু পূর্বে ছিল, এটা কোথায় ছিল, পূর্বে ছিল, এখনো কিন্তু সেটাই ব্যবহার করে। কিন্তু পড়ালেখাতে কিন্তু শক্তির একককে আমরা জুল হিসেবে ব্যবহার করি, শক্তির একক হিসেবে ব্যবহার করি, জুল হিসেবে ব্যবহার করি। তুমি এখনো দেখবা যে এই যেমন যারা ব্যায়াম করে ওদেরকে বলো কত ক্যালোরি বার্ন করা হয়েছে, বলে না কত ক্যালোরি বার্ন করা হয়েছে। তার মানে কি ওই যে কত শক্তিটা খরচ করা হয়েছে, কিসের মাধ্যমে খরচ হবে, কাজ করার মাধ্যমে তো খরচ হবে। একটা শক্তি কিভাবে খরচ হয়, কাজ করার মাধ্যমে। কারণ ওই শক্তিটা ততক্ষণ পর্যন্ত শক্তি হিসেবে থাকে যতক্ষণে কাজ না হয়, কাজ হলে শক্তিটা মানে খরচ হয়, কিন্তু খরচ অন্য শক্তিতে চলে যায়। তো যাই হোক, এখন আমরা জানি সবসময় 1 ক্যালোরি মানে 4.2 জুল। কি বলছি, এটা মাথায় রাখতে হবে, 1 ক্যালোরি মানে 4.2 জুল। আর তার মানে কি ক্যালোরি বড় একক, কারণ 4.2টা জুল, দুই মানে ব্যাপারটা এরকম যে একজন মানে হলো আরেকজনের 4.2। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম চিন্তা করা যায় যে 60টা ছাগল মিলে একটা গরু সমান, ব্যাপারটা এরকম না। অর্থাৎ আমাদের আগে যেটা ব্যবহার করতেছে ক্যালোরিটা বড় একক ছিল, কিন্তু এখন জুল যেটা ব্যবহার করে এটা ছোট একক। 4.2 জুল মিলালে 1 ক্যালোরি হয়। তাহলে 1 জুল মানে কত ক্যালোরি, তো বলা হয় যে 1 জুল মানে হলো 0.24 ক্যালোরি। 1 জুল মানে কত, 0.24 ক্যালোরি, অর্থাৎ 1/4.2, 1/4.2। যদি এটা নাই, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে প্রশ্ন করা হয়েছে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। ভরবেগ এবং গতিশক্তি, এটা কিন্তু আমরা করছি, এটা এই যারা আমার স্টুডেন্ট, আমি তো বেসিক্যালি ভিডিওটা একদম সবার জন্য বানাই, এটা যা মানে আমার স্টুডেন্টের জন্য বানাই। তাইলে ভরবেগ হলো সবসময় ভরবেগ গতিশক্তি সম্পর্ক, সেটা হলো যে টি ইজ ইকুয়াল টু পি স্কয়ার ডিভাইড বাই 2m, টি ইজ ইকুয়াল টু পি স্কয়ার ডিভাইডেড বাই 2m, উপরে পি স্কয়ার ডিভাইড বাই 2m, যারা বোঝে তারা বুঝে যায়। তো এটা কোত্থেকে আসছে এটা নিয়ে আমরা কিন্তু বলি যে ব্যাপারটা এরকম যে আমাদের যে গতিশক্তি টি ইজ ইকুয়াল টু হাফ অফ mv স্কয়ার, এটা আমরা জানি। এখন হাফ অফ mv স্কয়ার বলতে কথাটা কি বোঝায়, উপরে m v স্কয়ার, নিচে হলো 2, এটাই তো বোঝায়। তো এখন আমি উপরেও যদি m গুণ করি, নিচেও যদি আমি m রাখি, কারণ গণিত আমাদেরকে সমতা শেখায়, উপরে আমি m দিলাম, নিচে m দিলাম, তাহলে উপরে m দেওয়ার কারণে m v স্কয়ার এটা এখন m স্কয়ার v স্কয়ার হয়ে যাবে, আর নিচে ডিভাইড বাই কত হয়ে যাবে, 2m হয়ে যাবে। তো এখন m স্কয়ার v স্কয়ার মানে মূলত কত, m v হোল স্কয়ার, m v মানে কি ভরবেগ, তার মানে কি p স্কয়ার, আর নিচে হলো 2m। ঠিক আছে, এটা হলো গতিশক্তি ইজ ইকুয়াল টু মানে টি ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m, যেখানে গতিশক্তি আছে আবার পি স্কয়ার মানে ভরবেগও আছে। এটা হলো গতিশক্তি এবং বিভব শক্তির কি সরি গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা হয়, যেমন আমরা জানি টি ইজ ইকুয়াল টু যদি পি স্কয়ার বাই 2m হয়, তাহলে আমাদের ভর তো ধ্রুবক, তাহলে ভরকে যদি আমরা এক সাইড দিয়ে রাখি, তাহলে ব্যাপারটা হলো যে টি স্কয়ার ভেরিসেস কি এই
2p, সরি টি ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। তাহলে আমার এমটা হলো ধ্রুবক, তাহলে টি ভেরিসেস কত এই পি স্কোয়ার, অর্থাৎ গতিশক্তি হলো ভরবেগ গতিশক্তি হলো ভরবেগের বর্গের সমানুপাতিক, গতিশক্তি হলো ভরবেগের বর্গের সমানুপাতিক। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে পড়ন্ত বস্তুর বিভব শক্তি হ্রাস পায় কেন? পড়ন্ত বস্তুর বিভব শক্তি হ্রাস পায়। তো বিভব শক্তি মানে কি? একটা বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য যে শক্তি লাভ করে সেটাকে আমরা বিভব শক্তি বলি বা স্থিতিশক্তি বলি। এখন বস্তুটা আসছিল এখানে, একে আমি এখানে তুললাম, তাইলে তার অবস্থান পরিবর্তনের জন্য তার ভিতরে একটা শক্তি সঞ্চার হয়েছে, এটাকে আমি বিভব শক্তি বলতেছি। তো যখনই আমি তাকে ছেড়ে দিচ্ছি, এটা পড়তেছে, তখন তার অবস্থানটা কি? অবস্থান পরিবর্তন হচ্ছে, কিন্তু সে কি হতেছে, মানে তার এই যে উচ্চতাটা কমে যাচ্ছে। তো আমাদের বিভব শক্তি মানে বলা হয় mgh। তো mgh এর ভিতরে উচ্চতার মান যত কমতে থাকবে, আমার বস্তুর ভর যেটা m সেটা ধ্রুবক, বস্তুর যেটা অভিকর্ষজ ত্বরণ জি সেটাও ধ্রুবক, সেটা সবার জন্য সমান। তাহলে বাকি রইল এইচ, এইচটা যত কমবে ততই বিভব শক্তির মানটা কমে আসবে। আর তাছাড়া আমরা জানি আমাদের মোট শক্তি, যেটাকে যান্ত্রিক শক্তি বলি, সেটা সবসময় ধ্রুবক, মানে গতিশক্তি যোগ কি বিভব শক্তি মানে তো যান্ত্রিক শক্তি। তো তাহলে বস্তুর যত উচ্চতা কমবে তত বিভব শক্তি কমবে, কিন্তু গতিশক্তি বেড়ে যাবে। বস্তু যত নিচের দিকে পড়তে থাকবে তত বিভব শক্তিটা কমবে, কিন্তু গতিশক্তিটা বেড়ে যাবে, এবং মোট ফলটা সবসময় কি থাকবে? সমান থাকবে। এটা আমরা জানি না, আল্লাহর মতে। তারপর জিজ্ঞেস করছে এটা হলো কুমিল্লা বোর্ড 24, যেটা বলছিলাম এখন, পড়ন্ত বস্তুর বিভব শক্তি হ্রাস পায় কেন। আর ভরবেগ এবং গতি সম্পর্ক, এটা গতিশক্তি সম্পর্কে, এটা চট্টগ্রাম 2020, বরিশাল 24। কিন্তু এই সম্পর্কটা কিন্তু অনেক জায়গায় আসে, আমি নিজে দেখছি, এটা রুয়েটেও আসছিল। ঠিক আছে, মানে এটা এসএসসি টার্ম হলেও এটা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন মানে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো এটা প্রেফার করে। আচ্ছা, বিভব শক্তি কিসের উপর নির্ভরশীল? রাজশাহী বোর্ড 16তে প্রশ্ন করছিল। তো বিভব শক্তি কিসের উপর নির্ভরশীল? এখনও তো বলতেছি, এই ইপি ইজ ইকুয়াল টু বিভব শক্তি মানে কি? পটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা ইপি বলতাম, বা এখন নতুন বইতে এটাকে ভি বলে। তো ইজ ইকুয়াল টু এমজিএইচ। তো এম আর জি এটা তো ধ্রুবক, তাহলে বাকি থাকে এইচটা। তো এইচটা কি হয়? এই এইচটার পরিবর্তনে গতিশক্তির পরিবর্তন হয়। ঠিক আছে, ব্যাপারটা আমরা এভাবে চিন্তা করি যে যেহেতু আমি বলতেছি যে ইপি ইজ ইকুয়াল টু আমি ভি ইজ ইকুয়াল টু এমজিএইচ, মানে বিভব শক্তি সমান এমজিএইচ। তাহলে বস্তুর ভর এম, এটা ধ্রুবক, এটা নির্দিষ্ট, জি নির্দিষ্ট ধ্রুবক, এটা বাদ। তাহলে এইচ এটার সাথে বিভব শক্তি সম্পর্কটা কি? সমানুপাতিক, অর্থাৎ উচ্চতা বাড়লে বিভব শক্তি বাড়বে, উচ্চতা কমলে বিভব শক্তি কমবে। তারপর জিজ্ঞেস করা হয়েছে যে নিউক্লিয় বিক্রিয়া পরিবেশ বান্ধব নয় কেন? ব্যাখ্যা করো। দিনাজপুর বোর্ড 19। আচ্ছা, এটা তো নিউক্লিয় বিক্রিয়া কখনো পরিবেশ বান্ধব নয়, কারণ নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে মূলত আলফা বিটা গামা এবং তেজস্ক্রিয় রশ্মিগুলার বিকিরণ ঘটে। ঠিক আছে, এটা আমাদের জীবদের জন্য অত্যন্ত ক্ষতিকর, এগুলা তোমরা এমনি বলতে পারবা, এটা পরিবেশ বান্ধব নয়। তারপরে প্রশ্ন হয়েছে ভূতাপীয় শক্তিকে কিভাবে ব্যবহারযোগ্য করা যায়? কি প্রশ্ন হয়েছে? কিভাবে ব্যবহারযোগ্য করা যায়? সকল বোর্ড 2018 সালে আসছিল। তো ভূতাপীয় শক্তিকে কিভাবে ব্যবহারযোগ্য করা যায়, এখানে এই যে কিছু জিনিস আছে ওগুলা বই থেকে আসলে পড়লে ভালো। তো আমি বই থেকে বইয়ের ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে বলতেছে যে ভূতাপীয় যে শক্তিটা আছে, এই যে তাপের কারণে, মানে এই তাপের পরিমাণটা অনেক বেশি থাকে। ঠিক আছে, মানে যে জিওথার্মাল যে ইয়াটা আছে, মানে মাটির ভূতাপীয় শক্তি, মানে ভূমির নিচে তাপ আছে, কিন্তু অনেক তাপ, যেটাকে তো অনেকে জাহান্নামের সাথে তুলনা করবে, অনেক কথাবার্তা আছে। তো এই তাপটাতে কি হয়? এই তাপটাতে এই যে মানে এটা অনেক তাপ থাকে। তো তাপটা যখন এই বিভিন্ন গলিত শিলা বা ম্যাগমা থাকে, ঠিক আছে? এদের সংস্পর্শে আসে। মানে এই তাপটা, এই পানিগুলা। তো সাথে, সাথে এই পানিগুলা কি হয়? পানিগুলা হয়ে যায়। মানে এই যে মানে বাষ্প হয়ে যায়। ঠিক আছে? ব্যাপারটা আমি তোমারে এভাবে বলি। যেমন ধরো, তুমি বিভিন্ন পাতিল হয় না? পাতিল গরম করি না? তুমি পাতিলগুলো গরম হইলে তুমি দেখিও বাইরে যদি কোনোভাবে পানির সংস্পর্শে করে এরকম একটা আওয়াজ করে। কেন করে? মূলত ওই মুহূর্তে যে পানিগুলো ওই পাতিলের সাথে লাগে ওগুলো বাষ্প হয়ে যায়। কথা বোঝা গেছে? মানে এটার হিটটা এত বেশি ছিল যে ওই পানিগুলো বাষ্প হয়ে গেছে। এই কারণে মূলত এই আওয়াজটা হয়। এখন আমরা জানি শক্তি সৃষ্টিও না, ধ্বংস নাই। শক্তি কেবল এক রূপ হতে অন্য রূপে পরিবর্তন করা যায়। শক্তি কেবল এক রূপ হতে অন্য রূপে পরিবর্তন করা যায়। তার মানে আমাদের শক্তিগুলো কিন্তু ধ্বংস হচ্ছে না, শক্তিটা রয়ে গেছে। তাহলে এই যে আমাদের যে ভূতাপীয় শক্তি, এই তাপীয় শক্তির কারণে যে পানিগুলো বাষ্প হলো, তাহলে ওই বাষ্প শক্তিটাকে ব্যবহার করে আমরা কিছু করতে পারি না? কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমাদের এই যে বলা হচ্ছে যে এই বাষ্পগুলোকে আমরা যদি
মানে পাইপ করে, মানে গর্ত করে আমরা যদি পাইপ ঢুকিয়ে এই বাষ্পটা যেটা বের হচ্ছে এইটা দিয়ে যদি আমরা কোনো কিছু একটা দিই, তো শক্তিটা যখন বাইরে হবে তখন এটা বাতাসের মতো বাইরে হবে। তো এই কোনো কিছু মানে লাইক ধরো কোনো একটা টারবাইন দিই, মানে এটা যে ঘুরবে, ঘুরলে এখান থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাইতে পারি, বা আমরা এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। কথা কি বোঝা গেছে? ব্যাপারটা এরকম। তো যাই হোক, এরপর কি বলতেছে দেখো, আহ, এরপর আমাদেরকে বলতেছে জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরি কেন? একটা কল আসছিল, ওইটার জন্য এই আমি স্ক্রিনে করছিলাম, এই কারণে লেট হয়েছে, সরি। কলটা রিসিভ করলে আবার ভিডিওটা কাটে যেত। জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরি কেন? এখন জীবাশ্ম জ্বালানি কোনটা? জীবাশ্ম জ্বালানি হচ্ছে যেগুলো আমাদের যে ইয়া থেকে আসে, যে মানে জীবের ভস্য থেকে যেগুলো আসে নিচ থেকে। এটা তো প্রথম দফা হলো যে এটা কিন্তু একটা নবায়নযোগ্য শক্তি নয়। এটা কি নবায়নযোগ্য শক্তি? না, এটা একটা অনবায়নযোগ্য শক্তি। এবং তোমরা একটা জিনিস খেয়াল করবা যে এখন কিছুদিন আগেই ভেনেজুয়েলাতে কি করছিল, এই যে আমেরিকা ভেনেজুয়েলাতে অ্যাটাক করছে। কেন অ্যাটাক করছে? অনেক বহুত কিছু বলবো। একটা সত্য কথা হলো যে ওরা তেলের জন্য অ্যাটাক করছে। ওরা মূলত আমেরিকা বা শক্তিধর এই দেশটা মূলত যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করে তাদের সাথে আসে। তাদের স্বার্থটা হলো যে সামনের ভবিষ্যতের জন্য তারা যাতে তেল মজুদ রাখতে পারে, তারা যাতে গ্যাস মজুদ রাখতে পারে। কথা বোঝা গেছে? কেন? কারণ মানে সবকিছু তো ফুরিয়ে আসতেছে। তো ওরা চায় না যে এরা, এক কথায় ওরা চায় যে সবকিছু ওদের দখলে থাকবে। ওদের ইচ্ছামতো ওরা ব্যবহার করবে। ঠিক আছে? তো এই পুরো দুনিয়ার যে মানে এই যে প্রাণ, এই প্রাণটাই হলো মূলত এই তেল। এই তেল বা এই ইয়াটা যদি না থাকে, জীবাশ্ম জ্বালানিটা যদি না থাকে, তাহলে কোনো দেশ তার অস্তিত্ব রাখতে পারবে না। ঠিক আছে? এখন আমাদেরকে বলছে বিকল্প জ্বালানি কেন অনুসন্ধান করতে হবে? কারণ এটা তো নির্দিষ্ট। এটা নির্দিষ্ট, কারণ আমাদের পৃথিবী তো আর বড় হয়ে যাচ্ছে না। আমাদের পৃথিবী এই ভিতরে যে জায়গাগুলো, এগুলো তো নতুন করে কিছু হচ্ছে না। ব্যাপারটা হলো যে এই পৃথিবীর ভিতরে যা আছে এগুলো আস্তে আস্তে আবিষ্কার হচ্ছে, কিন্তু যেটা যখন আবিষ্কার হচ্ছে তখন সেটা ফুরিয়ে যাবে, তখন সেটা ফুরিয়ে যাবে। ব্যাপারটা হলো যে কাইন্ড অফ এরকম যে এই তোমাদের ধরো তোমাদের একটা ঘর আছে, ঘরে কিছু টাকা পয়সা আছে। এই টাকা পয়সাগুলো কোথায় কি আছে আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে এই ঘরে নতুন করে কোনো টাকা পয়সা আসতেছে না। কিন্তু এই ঘরের কোথাও কোথাও হাঁটলে টাকা পাওয়া যায়। কিন্তু মাথায় রাখতে হবে যে এই টাকাটা কি হবে, যত আমি পাচ্ছি তত কিন্তু এটা কি খরচ হয়ে যাচ্ছে, তত কিন্তু এটা কমে আসতেছে। ঠিক না? তো ব্যাপারটাও ঠিক এরকম যে তুমি একদিন ওই পকেটে টাকা পাচ্ছ, একদিন এই পকেটে টাকা পাচ্ছ, কিন্তু যখন যেটা পাচ্ছ ওইখানে কিন্তু ওটা শেষ। ওইখানে নতুন করে কেউ টাকা দিয়ে যাবে না। তো ব্যাপারটা এরকম যে আমাদের এমন হাদিস আছে কিয়ামতের আগে সবগুলো আবিষ্কার হয়ে যাবে, এগুলা বেরিয়ে আসবে। ঠিক আছে? তো এটা সম্পূর্ণই অনবায়নযোগ্য। এখন এই অনবায়নযোগ্য এটা যেহেতু শেষ হয়ে যায়, এই যে পৃথিবীর যারা বিশেষজ্ঞ তারা তো অনেক চিন্তা করতেছে যে তাহলে সামনের রৌদ্র ভবিষ্যতে মানে তারা কিভাবে থাকবে। তো তাদের জন্য আমাদেরকে কি করতে হবে? বিকল্প জ্বালানির অনুসন্ধান করতে হবে। ঠিক আছে? কারণ এই শক্তির অভাব যদি হয়ে যায়, শক্তির অভাব দেখা গেলে সবাই আবার পূর্বের যুগে চলে যাবে, যখন কোনো কারেন্ট ছিল না, যখন কোনো এই গাড়ি ছিল না। কথা ঠিক আছে? তো এরপর কি বলতেছে, পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব ব্যাখ্যা করো। আচ্ছা, জলবিদ্যুতের ব্যাপারটা কিন্তু খুব মর্মান্তিক। মানে খুব মর্মান্তিক এই কারণে, কারণ আমরা গত বছর ২০২৪ সালের ১৮ অগাস্টে কিন্তু আমরা ফেনীবাসী বন্যার সম্মুখীন হয়েছিলাম। তো আমাদের বন্যার সম্মুখীনগুলো কেন হই? বা আমাদের বাংলাদেশের উপর এত বন্যা কেন আসে ইন্ডিয়া থেকে? কারণ ইন্ডিয়া প্রত্যেকটা নদীতে তারা বাঁধ নির্মাণ করে রাখছে। বাঁধ নির্মাণগুলো কেন করছে? কারণ তারা নদীর পানি কিন্তু ফুরিয়ে যায় না। নদীর পানি শেষ হয় না। ঠিক আছে? এটা একটা মানে সবসময় এটা বাড়তে আল্লাহর ইচ্ছায়। ঠিক আছে? কারণ এই পানিগুলো নদীর পানি, সমুদ্রের পানিগুলো মানে এই যে সূর্যের আলো পড়ে, সূর্যের আলো পড়লে এগুলো বাষ্পীভূত হয়। তারপর ওগুলো মেঘ হয়ে আবার চলে আসে। ঠিক আছে? তো মানে এগুলো বারবার এটা চলতে থাকে। একটা সাইকেলের মাধ্যমে এটা চলতে থাকে। কিন্তু প্রবলেমটা হইলো নদীতে যখন বাঁধ দিয়ে দেয়, বাঁধ দিয়ে দিলে যে আমরা পানি পাই কম, ওরা ওই পানি দিয়ে কি করে? ওরা বিদ্যুৎ উৎপাদন করে। কথা বোঝা গেছে? তো তাহলে এখন বিদ্যুৎ উৎপাদন করলে এই যে জলবিদ্যুৎ, এটা কি বিদ্যুৎ? জলবিদ্যুৎ। এই বিদ্যুৎটা যখন উৎপাদিত হয়, তখন এই কি হচ্ছে? একটা জায়গায় পানি আটকে রাখা হচ্ছে। যেরকম আমরা মেমোরি প্রজেক্টে করি। তো বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা কি করতেছি? ওই এলাকার মানুষগুলাকে পানি বঞ্চিত করতেছি। মানে যে পানির স্রোতটা যেদিকে যাওয়ার কথা ছিল, ওই যে স্রোতটা পাচ্ছে না। তার মানে ওই এলাকার পানি, ওই এলাকার মানুষগুলো পানিগুলো পাচ্ছে না। তাহলে ওদের চাষাবাদের সমস্যা হচ্ছে না? কথা বোঝা যাচ্ছে? আর যে কোনো এক কথায় দুনিয়াতে যে সভ্যতাগুলো তৈরি হয়েছিল, এগুলো সাধারণত এখান থেকে সৃষ্টি হয়েছিল। যে বিভিন্ন নদী বা পানির জলাশয় যেখানে ছিল তার আশপাশে। কারণ পানি ছাড়া মানুষ অচল। দুনিয়াটা যেমন হোক, পানি ছাড়া মানুষ অচল। পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে কিন্তু একটা জিনিসে মানুষের সাথে সবসময় আছে, সেটা হলো পানি। ঠিক আছে?
আচ্ছা, রান্না করার তেল নবায়নযোগ্য শক্তি আমি এটা সেকেন্ড পার্টে দিব ভিডিওটা। এখন দিচ্ছি না। আজকে এতটুকু এটা ভালো করে দেখে নেন ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।